সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্যের আজকের পর্বে। প্রিয় দর্শক, আজ আমরা আলাপ করব পায়ুপথের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এবং তার প্রতিকার নিয়ে। এ ব্যাপারে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত সার্জন অধ্যাপক ডাক্তার এস.এম.এ. ইরফানকে। ডক্টর ইরফান বর্তমানে এমএইচ সমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। প্রফেসর ইরফান, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। ইন জেনারেল আপনি একটু বলবেন যে কি কি ধরনের সমস্যা হতে পারে পায়ুপথে? পায়ুপথের রোগটা ওয়ান অফ দ্য কমনেস্ট ডিজিজ, খুব কমন। যেসব সাধারণ রোগ এখানে হয়ে থাকে সেগুলোর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে যেটাকে আমরা পাইলস বলি, বাংলায় সেটাকে অর্শ বলা হয়। তারপর দ্বিতীয় হচ্ছে ফিশার, যেটাকে বাংলায় গ্যাজ বলে। আর আরেকটা হচ্ছে ফিস্টুলা ইনানো, যেটাকে ভগন্দর বলা হয়। এই তিনটা মোটামুটি বাংলা নাম আছে। এরপর আপনার আছে প্রকটাইটিস আছে, তারপর হচ্ছে রেকটাল পলিপ আছে, এবং সর্বোপরি রেকটাল ক্যান্সার, রেকটাল প্রলাপস অথবা আপনার ইনকন্টিনেন্স, এই জাতীয় বিভিন্ন ধরনের রোগ পায়ুপথের। খুব সাধারণ যেটা প্রচলিত একটি শব্দ পাইলস, এই পাইলসটা আসলে কি জিনিস? অ্যাকচুয়ালি আমাদের পায়ুপথে অন্যান্য শরীরের অন্যান্য অংশের মতো সেখানে আপনার কিছু ব্লাড ভেসেল ডেফিনেটলি, রক্ত নালীগুলো যখন ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসারের জন্য, অর্থাৎ আমরা যখন মল ত্যাগ করি তখন যে প্রেসারটা তৈরি হয়, সেই প্রেসারটা যদি ঠিকঠাক মতো তৈরি না হয় তাহলে সেগুলো ফুলে যায়। আচ্ছা। আর এই যে ফুলে যাওয়া অংশটাকে পাইলস বলা হয়। আর যখন মল এটা পাস করে আসে তখন এটার ঘর্ষণ, এখান থেকে ব্লিডিং হয়। অধিকাংশ ক্ষেত্রেই কোষ্ঠকাঠিন্যের একটা বড় ভূমিকা আছে। যারা হ্যাবিচুয়াল কনস্টিপেশন যাদের আছে, অর্থাৎ যারা স্বভাবগত কনস্টিপেশন ভুগছে, তাদের এই রোগটা খুব বেশি হয়। তার মানে এই নয় যে শুধু কোষ্ঠকাঠিন্যওয়ালা রোগদেরই এই রোগ হবে, অন্যদেরও ইভেন নর্মাল বাউল হ্যাবিট যাদের আছে, যেহেতু একটা অ্যানাটমিক্যাল প্রবলেম হতে পারে, ইভেন ডায়রিয়া হলো এই রোগ হতে পারে। এটার কোনো কি এমন আছে যে বাবার ছিল, দাদার ছিল, বংশ পরাক্রমে? বংশ পরম্পরায় কিছুটা থাকতে পারে, কারণ ওই যে হেমোরয়েডের যে কুশনটা আছে সেটার যে অ্যাটাচমেন্টের ব্যাপারটা তো শরীরগত ব্যাপার। এই শরীরগত ব্যাপার বাবার আর ছেলের তো কিরকম হতে পারে, সেই শরীরগত ব্যাপারের কারণে থাকতে পারে। পাইলস যদি হয় তাহলে কি করণীয়, কি করবে রোগী? পাইলস আমরা এটাকে 4টা স্টেজে ভাগ করি। 4টা স্টেজের লক্ষণ 4 রকম। ফার্স্ট স্টেজে, যেটা স্টেজ 1 বা গ্রেড 1 পাইলস, সেটাতে শুধুমাত্র রক্ত যাবে, ওখানে কোনো ব্যথা বা অন্য কিছু বোধ করবেন না রোগী, শুধুমাত্র রক্ত যাবে, এবং রক্তটা প্রচুর পরিমাণে যাবে। অন্য রোগের সাথে ডিফারেন্স হচ্ছে এখানে হিউজ অ্যামাউন্ট মল ত্যাগ করার সময় রোগীর বর্ণনা হচ্ছে কাটা মুরগির মতো রক্ত যায়, এরকম একটা বর্ণনা তারা দেন। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে যে এই রক্তের সাথে পায়খানা রাস্তা দিয়ে একটা চাকা বা গোটার মতো জিনিস বের হয়ে আসবে মল ত্যাগের সময়, এবং মল ত্যাগের পর সেটা নিজে নিজেই চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড স্টেজে। থার্ড স্টেজে এরকম একটা চাকা চলে আসবে কিন্তু সেটা আর যাবে না, তখন রোগী বলে যে আমি এটা ঠেলে ঢুকিয়ে দিই। পায়খানার সময় বের হয়ে আসে, আবার রোগী ঠেলে ঢুকিয়ে দেয়। এই হচ্ছে থার্ড স্টেজ। আর ফোর্থ স্টেজ, এটা আর যাবেই না, এটা বাইরে থেকে যাবে কোনোভাবেই, যেন এটা অনেকটা সেখানে এনট্র্যাপড হয়ে যায়, বাইরে একটা শক্ত পেইনফুল একটা স্ট্রাকচার থাকছে না। স্বাভাবিকভাবে ফোর্থ স্টেজে গিয়ে বেশি পেইনফুল হয়ে যায়, কারণ এখানে ইভেন গ্যাংগ্রিন পর্যন্ত হয়ে যেতে পারে। রোগী রক্ত শূন্যতায় ভুগে, তারপর হচ্ছে পায়ুপথের প্রবলেমের জন্য তার ক্ষুধামন্দা ডেভেলপ হয়। এই বিভিন্ন ধরনের সমস্যা, সামগ্রিক শারীরিক সমস্যা এখান থেকে তৈরি হয়। যদি সময় মতো এই পাইলসের চিকিৎসা, এটা কি শুধু অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা হবে না মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করা হবে? সেখানেও স্টেজ 1 যেটা গ্রেড 1 এর চিকিৎসা কিন্তু প্রায় পুরোপুরি হচ্ছে নন সার্জিক্যাল, অর্থাৎ অপারেশন এখানে প্রায় লাগেই না। আচ্ছা, এটা হচ্ছে এখানে চিকিৎসা হচ্ছে আমরা কিছু ইনজেকশন দিয়ে থাকি, ইনজেকশন স্ক্লেরোথেরাপি বলি। আমরা ওই পাইলসটাকে লাইগেট করি, ব্যান্ড লাইগেশন বলা হয়, একটা রাবারের রিং পরিয়ে দেওয়া হয়, এতে ওটা শুকিয়ে যায়। অথবা এখন আরো নতুন কিছু এসেছে, লেজার ইত্যাদি। কোনোটাই সার্জারি না। দ্বিতীয় পর্যায়েও এই জাতীয় চিকিৎসায় ম্যাক্সিমাম 90% ভালো হয়ে যায়। তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে আসলে সার্জারি লাগে, কারণ এটা অনেক বেশি বেড়ে গেছে, এখানে সার্জারি ছাড়া সার্জারি করতেই হয়। পেন সার্জারি আছে, আবার আরেকটা আছে স্ট্যাপলড হেমোরয়েডেক্টমি, যেটা লঙ্গ বলা হয়, মেশিনের মাধ্যমে যেটা বলা হয়, সেই
অপারেশন এই যে করা আপনি যায়। যে একটা ব্যান্ড পরিয়ে দিচ্ছেন, এটা কি আউটডোর বেসিসে হচ্ছে? জি, outdoor রোগী basis। আসছে, রোগী ব্যান্ড আসবে, পরিয়ে দিচ্ছেন, ব্যান্ড রোগী পরিয়ে চলে দেওয়ার যাবে। পর মানে অলমোস্ট 10-15 মিনিট থাকবেন ডাক্তারের চেম্বারে, তারপর তিনি বাসায় চলে যাবেন, এবং এখানে কোনো ব্যথা বেদনা কিছু নাই। আচ্ছা। এটা অ্যাপ্লিকেশনের সময় কোনো ব্যথা তিনি পাবেন না। আমরা যখন রাস্তায় বেরোই তখন এই যে ল্যাম্প, যে ইলেকট্রিক পোস্টের কাছে লেখা আছে 100% গ্যারান্টি দিয়ে পাইলস চিকিৎসা করা হয়, এটা আমাদের জন্য অপচিকিৎসা নয় কি? আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি যতটুকু খোঁজখবর নিয়ে যে জেনেছি যে তারা যেটা করে, তারা এখানে কিছু অ্যাসিড জাতীয় জিনিস ব্যবহার করে, করোসিভ। তো যার ফলে করোসিভ হলে যেটা হয় যে আপনার ঠিকই রক্তপাতটা বন্ধ হয়ে যায়, কিন্তু আলটিমেটলি অ্যাসিড দিলে যেটা হয়, অ্যাসিড মারলে একজন যেমন পুড়ে যায়, পায়ুপত্র পুড়ে যায়, ওই জায়গাটাকে পুড়িয়ে দেওয়া হয়, একদম পুড়িয়ে দেওয়া হয়। রাইট, ওটা পুড়িয়ে দেওয়া হয়। ওটা পুড়ে গেলে আলটিমেটলি তো সেখানকার সমস্ত স্ট্রাকচার নষ্ট হয়ে গেল। সেখান থেকে সে সারা জীবনে তার মলত্যাগের প্রবলেম, কারণ স্টেনোসিস হয়ে যায়, পায়খানা রাস্তাটা সরু হয়ে যায়, স্ট্রাকচার হয়ে যায়, সেখান থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হতে পারে। পাইলসের যে লঙ্গ অপারেশনের কথা বললেন, এটা বাংলাদেশে কেমন চলছে, কেমন লঙ্গ অপারেশন প্রচলিত হয়েছে? এটা অনেকদিন থেকে বাংলাদেশে যখন চালু হয়েছে তার প্রায় পরপরই চালু হয়। মানে অপারেশনের পর ব্যথা খুবই কম থাকে। এটা হচ্ছে মেশিন দিয়ে ওই পাইলসটা অপারেশন করে ওখানে সাথে সাথে জোড়া লাগিয়ে দেওয়া হয়, যার ফলে রোগী অলমোস্ট খুব দ্রুত ভালো হয়ে ওঠে। পোস্ট অপারেটিভ পেইন বা অপারেশন পরবর্তী যে ব্যথা, সেই ব্যথাটা অনেক কম থাকে এবং রোগীর কমফোর্টটা অনেক বেশি, দ্রুত ভালো হয়ে যাবে। কারণ অপারেশনের পর তো একটু সময় লাগে, এটাতে কিন্তু খুব দ্রুত ভর্তি হতে হয় রোগীর। হ্যাঁ, রোগীকে ভর্তি হতে হয়, যেহেতু এটা একটা অপারেশন। কিন্তু ভর্তি হলেও ধরুন আজকে অপারেশন করে আজকে বা কালকে তিনি চলে যেতে পারবেন, খুব সহজ হয়ে গেছে। আরেকটি শব্দ আছে যে ফিশার, আপনি কি বলছিলেন? ফিশারটা আসলে কি? অ্যানাল ফিশারটা হচ্ছে এটাও কোষ্ঠকাঠিন্যের সাথে সম্পর্কিত একটা রোগ। এটাতে অ্যাকচুয়ালি যখন আমাদের হার্ট ফিসেস হয়, অর্থাৎ মল যখন খুব কঠিন হয়, তখন সেটা বের হওয়ার সময় পায়খানার রাস্তাটা, এটা একটা দরজার মতো জিনিস, তো এটা ছিঁড়ে যায়। আচ্ছা, এটা দিয়ে যখন জোরপূর্বক ছোট জিনিস দিয়ে আপনি শক্ত জিনিস বের করতে যায়, তখন এটা ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে যেটা হয়, যেখানে তীব্র ব্যথা শুরু হয় এবং ব্লিডিং হয়। এখানে পাইলসের সাথে পার্থক্য হচ্ছে এখানে ব্লিডিংটা হবে অল্প, খুব অল্প, ছিঁড়ে যাচ্ছে অল্প অল্প করে, স্ট্রেকস অফ ব্লাড বলি আমরা। মলের সাথে একটু একটু লেগে ব্লাড যাবে, কিন্তু এখানে মূল সমস্যা হবে তার ব্যথা, তীব্র ব্যথা হয় মলত্যাগের পর। এই ব্যথা 2 ঘন্টা 4 ঘন্টা এমনকি সারাদিন থাকতে পারে। এটারও কি চিকিৎসা অস্ত্রোপচারের মাধ্যমে হবে না, মেডিসিনের মাধ্যমে? এটার একদম একিউট স্টেজ যদি প্রথম পর্যায়ে আসে, তখন কিছু মলম আছে, জিটিএন মলম অথবা বোটুলিনাম অয়েন্টমেন্ট, এগুলো দিলে প্রাথমিক পর্যায়ে শুধু এই অয়েন্টমেন্টে ভালো হয়ে যায়। মাথা ব্যথা করে। হ্যাঁ, এটা একটা সমস্যা। জিটিএন এখন মাথা ব্যথা করে। আমরা অলমোস্ট ছেড়ে দিয়েছি জিটিএন ব্যবহার করার, কারণ এটা ব্যবহার করলেই মাথা ব্যথা শুরু হয়। এখন নতুন নতুন কিছু অয়েন্টমেন্ট আসছে, যদিও বাংলাদেশে আসেনি, সেগুলো হলে ওগুলোর মাথা ব্যথা অনেক কম। সবগুলা ক্ষেত্রেই কনস্টিপেশন একটা প্রধান শত্রু। কনস্টিপেশনের চিকিৎসা ইনফ্যাক্ট আগেই করতে হবে, না হলে চিকিৎসা করার সময় বা পরবর্তীতে রোগী অনেক কষ্ট পাবেন। সেটি তো, সুতরাং এখানে কনস্টিপেশন আগেই শুদ্ধ করে তারপর অপারেশনে যেতে হবে। এই অপারেশনটাও বলা যায় আরো ছোট, এটা ডে কেস বেসিস আমরা করি, মানে অপারেশন করে 2-4 ঘন্টা পরে তিনি বাসায় চলে যেতে পারেন, এই জাতীয় একটা ছোট অপারেশন। এবং অনেক ক্ষেত্রে এটা লোকাল দিয়ে করা যায় ইভেন। প্রিয় দর্শক, আমরা এখন একটু ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ফিস্টুলার শব্দটা আসলে ব্যাপারটা কি? ফিস্টুলাটা একটু এই দুটো রোগের চাইতে একটু ডিফারেন্ট এবং একটু জটিল। ফিস্টুলাটা হচ্ছে আসলে একটা অ্যাবনর্মাল ট্র্যাক বা নালীর মতো জিনিস, যেটা আপনার পায়ুপথের ভিতর থেকে বাইরে পর্যন্ত একটা নালীর মতো থাকে। কোন একটা ইনফেকশন বা কোনো কারণে একটা পেরিয়ানাল অ্যাবসেস হওয়ার পর এটা বাইরের দিকে ফেটে যাওয়ার পর এটা হয় কি, এই ভিতর থেকে এটা বাইরে একটা অ্যাবনর্মাল কানেকশন তৈরি হয়ে যায়। এই কানেকশন তৈরি হয়ে যাওয়ার পর দেখা যায় যে ভিতর থেকে একটু একটু করে পানি, পুঁজ অথবা মল বের হতে থাকে। তারপর যখন ভিন্ন ট্র্যাকে, যে ট্র্যাকে আসার কথা ছিল না, মলের মানে পায়ুপথের বাইরে এটা দেখা যায় যে 2 সেন্টিমিটার ল্যাটারালি বা 2 দিকে হতে পারে, পিছনে হতে পারে, বিভিন্ন জায়গায় এটা ওপেন করে। তারপর যখন কিছুদিন রোগী ভালো থাকে, অর্থাৎ বাইরের ভালো থাকে বলতে বোঝাচ্ছে বাইরের পথটা শুকিয়ে যায়, এটা অ্যান্টিবায়োটিক খায়, অনেক সময় এমনিও শুকিয়ে যায়,
তখন আরো হয় কি ভিতর থেকে মলটা এসে ভিতরে জমা হয়, আচ্ছা, জমা হয়ে এটা একটা অ্যাবসেসের মতো বা ডিস্ট্যান্ডেড হয়ে যায়, তখন সিভিয়ার পেইন শুরু হয়। 2-4 দিন পেইন থাকার পর সাডেনলি বাইরের ওপেনিংটা আবার খুলে যায় প্রেসারে, একটু পুঁজটা বের হয়ে আসে, একটু রিলিভ হয়। আবার ফিস্টুলাতে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, এখানে টিবি হতে পারে, ক্রনস ডিজিজ হতে পারে, এখানে আপনার ম্যালিগন্যান্সি হতে পারে, এই সবগুলো। টিবি হলে কয়েকটা মুখ থাকবে, তাই না? টিবি হলে এবং ক্রনস ডিজিজ দুটোতেই কয়েকটা মুখ থাকবে, মাল্টিপল ওপেনিং সাধারণত। এগুলি কি অপারেশন করলে ভালো হয়? এই ধরনের এইগুলোর চিকিৎসা একটু ডিফিকাল্ট। প্রথম কথা হচ্ছে যে যদি কোনো মানে ইনসাইডিং ফ্যাক্টর থাকে, অর্থাৎ প্রিডিসপোজিং ডিজিজ লাইক টিউবারকুলোসিস অথবা ক্রনস ডিজিজ থাকে, এটার চিকিৎসা প্রথমে করতে হবে। এটার পর একটা অপারেশন করতে হবে। এই অপারেশনগুলো একটু জটিল, অনেকদিন চিকিৎসা নিতে হয়, কারণ ওই ট্র্যাকটা ফেলে দিতে হয়। ফেলে দেওয়ার পর পুরো ট্র্যাকটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর সেখানে একটা উন্ড হবে, এই উন্ডটা ড্রেসিং করে করে বা আস্তে আস্তে হিলিং করে, সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা একটা একটু জটিল ব্যাপার। আবার একটু দুই ধরনের ফিস্টুলা আছে। এক ধরনের ফিস্টুলা আমরা বলি লো লেভেল ফিস্টুলা, আর কিছু কিছু ফিস্টুলা আছে যেটা হাই লেভেল ফিস্টুলা, অর্থাৎ সেটা একেবারে উপর থেকে পেলভিক ডায়াফ্রাম অথবা ইভেন পেটের ভিতর থেকে, আমরা সরাসরি যদি বলি এখান থেকে আসে পেলভিস থেকে। তো উপরের গুলার যে সমস্যাটা হচ্ছে সেটা শুধু ওই জায়গায় অপারেশন করলে হবে না, কারণ এখানে আপনি যদি স্ফিংক্টার ট্রেভার্স করে যায়, যেহেতু সেখানে স্ফিংক্টার আপনি কাটলে তো ইনকন্টিনিউয়াস হয়ে যাবে, তখন আপনাকে ফুল অপারেশন করতে হলে আপনার ফিকাল ডাইভার্সন করতে হয়। অর্থাৎ এখানে একটা কোলোস্টমি করে 1 মাস 2 মাস 3 মাসের জন্য মলত্যাগটা সে কোলোস্টমি ব্যাগ দিয়ে করবে। ওটা হিল হলে তখন আবার। আপনি একটা জটিল রোগের কথা বলেছেন যে ওটা ক্যান্সার পর্যন্ত হতে পারে পাইলস পথে। তো অনেকে আছে পাইলস মনে করে অনেকদিন হয়তো হয়ে আছে ক্যান্সার, কিন্তু প্রথম তো প্রাথমিক যে তার প্রেজেন্টেশনটা তো পাইলসের মতোই হয়। তো এই পাইলস মনে করে করে চিকিৎসা করছে, কিন্তু ক্যান্সার হয়তো পরে অনেক পরে দেখা গেল যে তার না, এটা সাধারণ পাইলস না, এটা কোলোরেক্টাল ক্যান্সার হয়ে আছে। কি বলেন আপনি? হ্যাঁ, আমাদের দেশে তো আমরা দুর্ভাগ্যজনক হচ্ছে রেকটাল ক্যান্সার গুলা লেট স্টেজে পাই, সম্ভবত এই কারণেই। কারণ ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার আপনি বলেন, কোলোরেক্টাল একটা বড় জায়গা, কোলন থেকে অ্যানাল ক্যানাল পর্যন্ত। রেকটাল যে ক্যান্সার, রেকটাম এর মধ্যে অর্থাৎ মলাশয় যেটা নিচের অংশ, সেখানকার ক্যান্সারের সেখানে সবচেয়ে বেশি হয়, 64% ওই এলাকায়, সিগময়েড এবং রেকটাম এলাকায়। সেখানকার ক্লিনিক্যাল ফিচার অর্থাৎ লক্ষণগুলো একদম পাইলসের মতো। রোগীর এখানে ব্লিডিং হবে, তারপর হচ্ছে একটু একটু ব্যথা করবে, অনেক সময় তার মানে বাউল হ্যাবিটটা, মলত্যাগের স্বভাবটা পরিবর্তিত হয়ে যাবে। কখন আগে ধরেন রেগুলার একবার হতো, তার এখন কয়েকবার হবে, কখনো কষা, কখনো পাতলা পায়খানা হবে, আবার কখনো মিউকাস জাতীয় জিনিস যাবে। চেঞ্জ অফ বাউল হ্যাবিট। এই জিনিসগুলো অনেক রোগী মনে করে যেহেতু রক্ত যায়, তো এইগুলা করে অনেকেই এটা ডিলে করে যে পাইলস হয়েছে, চিকিৎসা করব, যাব, অথবা কবিরাজি, হোমিওপ্যাথি এসব চিকিৎসা করে। তো সুতরাং আপনি যখন একদিন ডিলে করছেন, এটা ডেথ এবং লাইফের ডিফারেন্স হয়ে যাচ্ছে। অর্থাৎ কোলন ক্যান্সারের ক্ষেত্রে যেটা বলা হয় যে স্টেজ 1 এবং স্টেজ 2-তে, স্টেজ 1-এ 100% কিউর রেট, পুরোপুরি ভালো হয়ে যাবে। আর স্টেজ 4-এ এটা লেস দেন 1%, কিছুই করার নেই, এত ডিফারেন্স। সো দেরি হয়ে গেলে, স্টেজ 4 মানে যেটা খুব বেশি অ্যাডভান্স হয়ে গেছে, দেরি হয়ে গেছে, সেখানে তেমন কিছু করার নেই। তাহলে আমাদের রোগীরা কিভাবে বুঝবে যে সেই স্টেজ 1-এ আছে, না স্টেজ 2-তে আছে, না স্টেজ 4-এ চলে গেছে? আর্লি স্টেজ ডায়াগনোসিস যেটাকে আমরা বলি, এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো টুল হচ্ছে, একটা নল আমরা পাইপ দিয়ে ঢুকিয়ে পুরোটা চেক করে আসি যে কোথাও কোনো কিছু আছে কিনা। এটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের অলমোস্ট কোলনের সবগুলো রোগেই আপনি ডায়াগনোসিস করতে পারবেন। আমরা বলি যে বিদেশে বলা হয় 50-এ, আমরা বলি 40-এর পর অন্তত একবার প্রত্যেক মানুষ একটা কোলোনোস্কোপি করে নেওয়া উচিত। আর যখন একটু লক্ষণ দেয় তখন কিন্তু এটা একটু অ্যাডভান্স হয়ে গেছে। সেক্ষেত্রে লক্ষণগুলো হবে, যদি কোলনে হয়, যেমন রাইট কোলনে অ্যাসেন্ডিং বা ট্রান্সভার্স কোলনে হয়, তাহলে কিন্তু রক্ত যাবে না, সেখানে কালো পায়খানা হবে, সেটা মেলেনা বলি আমরা। রক্তটা পেটের ভিতর থেকে, অন্ত্রে থেকে পরিবর্তিত হয়ে যাবে, এটা কালো পায়খানা হবে। 2 নম্বর হবে যে তার ক্ষুধামন্দা ডেভেলপ করবে। 3 নম্বর হবে যে তার, ওই যে বললাম, অল্টারনেটিং ডায়রিয়া এবং
কনস্টিপেশন তৈরি হবে, কখনো কখনো দেখা যাবে হঠাৎ করে তার ডায়রিয়া হচ্ছে, একটু আমের মতো জিনিস যাচ্ছে, আবার কখনো কখনো কষা হয়ে যাচ্ছে। তারপর একটা হবে যে তার পেট ব্যথা হবে, সেটা অনেকটা চিপে চিপে, মানে কলিক আর কি, কলিক, যেটা কলিকি পেইন, ইন্টেস্টাইনাল কলিক বলে, ওটা চিপে চিপে ব্যথা হবে, যেহেতু ওইটা একটু পার্টলি অবস্ট্রাক্ট করে। তো এই প্রবলেম গুলো তার হতে পারে অ্যাডভান্স স্টেজে। খাদ্যের কোনো ভূমিকা আছে কিনা এই কোলোরেক্টাল ক্যান্সার তৈরিতে? হ্যাঁ, অবশ্যই খাদ্যের ভূমিকা আছে। এটা প্রিভেনশনের জন্য দেখা গেছে যে ফাইবার, হাই ফাইবার ডায়েট, আঁশযুক্ত খাবার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন সিরও কিছু ভূমিকা আছে, মানে আঁশযুক্ত খাবার খেতে হবে। আমরা যে দেখি যে আমাদের ইভেন গ্রামে কোলন ক্যান্সারের প্রাদুর্ভাব অনেক কম, কিন্তু শহর অঞ্চলে বা আমাদের দেশ থেকে যদি আমরা ওয়েস্টার্নে যাই, সেখানে অনেক অনেক বেশি। আমেরিকাতে সেটা কোলোরেক্টাল ক্যান্সার সেকেন্ড মোস্ট কমন ব্রঙ্কোজেনিক কার্সিনোমার পরেই। এর কারণ হচ্ছে খাদ্যাভ্যাস। কারণ আপনি যত বেশি রিফাইন্ড ফুড খাবেন, যত বেশি পরিশোধিত খাবার খাবেন, তত বেশি এর চান্স বেশি থাকবে। কারণ কোলনিক ট্রানজিটটা কমে যায়, তখন ক্যান্সার হওয়ার জিনিসগুলো অনেক বেশি থাকবে। প্রফেসর ইরফান, অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ প্রফেসর ইরফানের কাছ থেকে পায়ুপথের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি নিয়ে অনেক মূল্যবান কথা শুনলাম। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। আমাদের পাশ্চাত্যে দেখেছি যে এটা খুব বেশি হয় কোলোরেক্টাল ক্যান্সারটা, অর্থাৎ অন্ত্রনালীর যে ক্যান্সার একেবারে পায়ুপথের শেষ পর্যন্ত। কিন্তু আমাদের দেশে কিন্তু এত ছিল না। কিন্তু আমাদের দেশের যে খাদ্যাভ্যাস এখন এত পরিবর্তিত হয়ে গেছে, ফাস্টফুডের দিকে আমরা এত বেশি ঝুঁকে পড়েছি যে আমাদের দেশেও কিন্তু ব্যাপকভাবে এটা চলে আসছে। সুতরাং আমাদের সেই আগেকার দিনের যে খাবার অভ্যাস ছিল, শাক খাওয়া, ফলমূল খাওয়া, এগুলো কিন্তু আবার আগের দিনের খাবার অভ্যাসে আমাদের ফিরে যেতে হবে। তাহলে কিন্তু আমরা এই ভয়ঙ্কর একটি রোগের হাত থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।